বিচার যত দেরি হবে, মিছিল তত বড় হবে। উই ডিমান্ড জাস্টিস ফর আরজিকর। এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। নমস্কার, আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। গল্প শুরু করার আগে একটা বিশেষ ঘোষণা। 221B হ্যারিসন রোড প্রেজেন্টস ঘরে বসে লেখো প্রতিযোগিতা। আপনার গল্প আমাদের অডিও স্টোরি। গ্রাম বাংলার প্রেক্ষাপটে ভূতের গল্প 3.5 থেকে 4,000 শব্দের মধ্যে আমাদেরকে পাঠান 15 সেপ্টেম্বরের মধ্যে, আর জিতে নিন সুযোগ নিজের গল্পের অডিও স্টোরি শোনার। ডিটেলস এই স্ক্রিনের ব্যানারে রয়েছে। আজ আপনারা শুনবেন সাগর কুমার পাঠকের লেখা ভবেশবাবুর ভূতের ভয়। গল্প পাঠে রয়েছে আমি প্রত্যয়। ভবেশবাবুর চরিত্রে রয়েছে স্বয়ং লেখক সাগর কুমার পাঠক, সন্তোষের ভূমিকায় সুমিতেন্দ্র, এবং অন্যান্য চরিত্রে রয়েছে বর্ণালী, প্রদীপ্তা, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। আড্ডা সুমিতেন্দ্রর সাথে গল্পের শেষে। ভবেশবাবু আজ অফিসে এসেই বড়বাবুকে জানালেন, আজ আমি একটু আগে অফিস থেকে বেরিয়ে যাব। গত সপ্তাহে দেশের বাড়ি যাওয়া হয়নি। আজ তো বৃহস্পতিবার, কাল গুড ফ্রাইডে ছুটি নিয়ে পরপর 3 দিন পাবো। তাই ঠিক করেছি আজ একটু তাড়াতাড়ি বেরোবো। বড়বাবু সম্মতি জানালে তিনি দ্রুত হাতের কাজগুলো শেষ করায় মন দিলেন। কলকাতায় সরকারি চাকরি করলেও তার দেশের বাড়ি হুগলি জেলার একদম ভেতরে। বাড়ি যেতে হলে হাওড়া থেকে উনি তারকেশ্বর গিয়ে সেখান থেকে জামালপুরের বাসে করে বাড়িতে যান। বাস রাস্তা গেছে একেবারে তাদের গ্রাম কদমতলার ভেতর দিয়ে, আর এই রাস্তার উপরেই তার পৈতৃক বাড়ি। আজও বিকেলে হাওড়া স্টেশনে এসে 6:10 তারকেশ্বরে চাপলেন ভবেশবাবু। কিন্তু মাঝপথে শ্রীরামপুরের কাছে ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি হল। শেষে অনেক ঝক্কি পুঁইয়ে তারকেশ্বরে এসে কোনো রকমে জামালপুরের লাস্ট বাসটায় বসার জায়গা পেলেন। এখনো আরো 1.5 ঘন্টার বাস জার্নি। বাসের ড্রাইভার ও কন্ডাক্টর তার পূর্ব পরিচিত। তাকে দেখেই তারা একগাল হেসে মাথা নাড়ল। প্রতি সপ্তাহে তিনি যতই তাড়াহুড়ো করুন না কেন, শেষমেশ কপালে ওই লাস্ট বাস বা তার আগেরটাই জোটে। আজও ওই ট্রেনের গন্ডগোলে সেই তার বাড়ি ঢুকতে দেরি হবে। তিনি একটা ছোট মোবাইল ব্যবহার করেন। সেই ফোন থেকে ছেলেকে আগেই দিনের বেলা জানিয়ে দিয়েছিলেন আজ বাড়ি আসছেন। তিনি আসলে একটু পুরনোপন্থী লোক। এই প্যান্ট শার্টের যুগেও তিনি খদ্দেরের পাঞ্জাবি আর সরু পাড়ের ধুতি পরেন। মেসে যে 5 জনের সঙ্গে তিনি থাকেন তাদের মধ্যে তিনিই বয়োজ্যেষ্ঠ, আর তিনি মেসের ম্যানেজার। বাড়িতে তার স্ত্রী, ছেলেমেয়ে ছাড়াও বাবা আর এক বুড়ি বিধবা পিসিমা আছেন। বাবা আর পিসিমা দুজনেরই বয়স হয়েছে। তার নিজের বয়সও 2 বছর আগে 50 পেরিয়েছে। গ্রামে তাদের পৈতৃক আমলের একটা মুদির দোকান রয়েছে। বাবাই আগে দোকানটা চালাতেন। বাবা বয়স হওয়ার পর এখন তার ছেলে পটলি সেই দোকান সামলায়। অল্প বয়সে বকে গিয়ে পটলের আর লেখাপড়া বিশেষ হয়নি। আসলে বাবা বাড়িতে না থাকলে যা হয়,
তবে তার মেয়ে সুমনা বেশ বুদ্ধিমতী। সে বাঁকুড়া খ্রিস্টান কলেজে অনার্স নিয়ে পড়ে। এই এতজন মানুষের দায়িত্ব তার কাঁধে। এতগুলো মানুষের 3 বেলা পেট চালাতেই তাকে হিমশিম খেতে হয়। নামে সরকারি চাকরি, মাস গেলে তার মতো কেরানিদের হাতে যা ঢোকে তাতে বাস্তবেই নুন আনতে পান্তা ফুরায়। কথায় আছে, অভাবে স্বভাব নষ্ট। ভবেশবাবুরও ওই মধ্যবিত্ত মার্কা অভাবে মধ্যবিত্ত মার্কার স্বভাবও নষ্ট হয়েছে। মানে তিনি খুব মিতব্যয়ী, যাকে বলে গলা শোকানি কিপটে আর কি। তবে এর মধ্যেও ভবেশবাবুর দুটো নেশা আছে, কীর্তন শোনা আর ভূতের গল্প পড়া। তবে তার কিন্তু ছোটবেলা থেকে বড্ড ভূতের ভয়। এই ভূতের ভয় নিয়ে ছোট থেকে অনেক গঞ্জনা তিনি সহ্য করেছেন। বহুবার ভেবেছেন এই ভয় তিনি কাটিয়ে উঠবেন, কিন্তু পারেননি। তারপর তিনি ভূতের গল্প পড়া এক প্রকার বন্ধই করে দিয়েছেন। কোনো ভূতের সিনেমা বা ওই ধরনের কোনো অনুষ্ঠানও টিভিতে তিনি দেখেন না। একবার তো মেসে একটা কম বয়সী ছেলে তার স্মার্টফোনে রাতের বেলা 221B হ্যারিসন রোড বলে একটা ইউটিউব চ্যানেলে গ্রাম বাংলার ভূতের গল্প চালিয়ে দিয়েছিল। সেটা শোনার পর 3 দিন রাতে ভালো করে ঘুমোতেই পারেননি। তারপর আর সেসব শোনার সাহস হয়নি। পরের কটা দিন রাত্রেবেলা নিজের ফোনে কীর্তন গান চালিয়ে শুতে হয়েছিল। আগে ক্যাসেট প্লেয়ারে সব সময় কীর্তনের ক্যাসেট কিনে শুনতেন। এখন অফিসের ছেলে ছোকরারা তার ফোনের একটা ছোট্ট মতন চিপে অনেক কীর্তন গান ভরে দিয়েছে। এখন সময় পেলে তাই শোনেন। একজন আবার কানে গুজে শোনার জন্য একটা তারওয়ালা হেডফোনও তাকে দিয়েছে। চরকির মতো 2 নেশার মাঝে পাক খেতে খেতে তার দিব্যি চলে যাচ্ছিল। হেডফোনের তারগুলো কানে গুজে আর তিনি বাসে উঠে কৃষ্ণচন্দ্রদের কীর্তন শুনছিলেন। বাসে আজ ভালোই ভিড় আছে। অনেকেই সপ্তাহান্তের এই ছুটিতে বাড়ি ফিরছে। সবার কাছেই প্রচুর লটবহর। একজন তো আবার একটা ছোট ছাগল ছানা নিয়ে বাসে উঠেছে। ছেলে, বুড়ো, মহিলা সবার কথা টুকরো টুকরো ভাবে কানে আসলেও সেদিকে কান না দিয়ে মোবাইলে গান চালিয়ে দিলেন তিনি। আধ ঘন্টা পরে একজন নেমে যাওয়ায় জানালার ধারের সিটটা পেয়ে গিয়েছিলেন। সেখানে বসে ফুরফুরে হাওয়ায় গান শুনতে শুনতে একসময় তিনি ঘুমিয়ে পড়লেন। আসলে শরীরটা তার কদিন ধরে ভালো যাচ্ছে না। আজকাল এক এক সময় তার খুব বুক ধড়ফড় করে। গ্রামে গিয়ে সন্তোষকে একবার দেখিয়ে নেবেন ভেবেছেন। সন্তোষ তার বাল্যবন্ধু, যদিও সে পাশ করা ডাক্তার নয়, তবে তার বাবা হোমিওপ্যাথিক ডাক্তার ছিল। বাবার সাথে থাকতে থাকতে সেও এখন কোনো ডাক্তারের চেয়ে কম যায় না। বাবা মরে যাওয়ার পর সেই এখন গ্রামের লোকের হোমিওপ্যাথিক চিকিৎসা করে। অ্যালোপ্যাথির ওপর ভবেশবাবুর বিশেষ ভরসাও নেই, আর খরচও অনেক। গ্রামে একজন অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু আছেন, ডাক্তার ভট্টাচার্য। তবে তার কাছে একবার মুখ দেখালেই একটা আস্ত 200 টাকার নোট পকেট থেকে হাপিস হয়ে যায়। আর বাড়িতে দেখতে আসলে তো আর কথাই নেই। আগে পয়সা না দিলে ব্যাটা ডেথ সার্টিফিকেটও পর্যন্ত লেখে না। তাই পারতপক্ষে তার ছায়া মারান না তিনি। গান শুনতে শুনতে একসময় ঘুমের অতলে তলিয়ে গেলেন ভবেশবাবু। ঘুম যখন ভাঙল
তখন চোখে একেবারে অন্ধকার দেখলেন ভবেশবাবু। মানে বাস্তবেই উভয় পক্ষে অন্ধকার দেখলেন। এর আগেও তিনি বাসে ঘুমিয়ে পড়েছিলেন বহুবার। তখন এই কন্ডাক্টরই তাকে ডেকে নামিয়ে দিয়েছে। এতক্ষণে তার বাড়ির সামনে নেমে যাওয়ার কথা। আশ্চর্য তো। তবে আজ তাকে নিয়ে একেবারে বাস জামালপুরের ডিপোয় ঢুকিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, চারিদিকে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সব লাইট নিভিয়ে বাসটা দাঁড়িয়ে আছে ডিপোয়ে। বোধহয় রাত 10টা বেজে গেছে। জানালা দিয়ে আকাশের দিকে তাকালেন ভবেশবাবু। চাঁদ উঠেছে, তবে তার আলো খুবই ক্ষীণ। এবার ড্রাইভারের কেবিনের দিকে এগিয়ে গেলেন তিনি। না, সেই সিটেও কেউ ঘুমোচ্ছে না। বাস থেকে একবার নামলেন ভবেশবাবু, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলেন না। শুধু সার দিয়ে অনেকগুলো অন্ধকার ফাঁকা বাস দাঁড়িয়ে আছে মরা দৈত্যের মতো। এবার রীতিমতো ভয় পেলেন তিনি। বাসটা এবং জায়গাটা যে ভুতুড়ে, এতে তার এখন কোনো সন্দেহ নেই। একবার তিনি এরকম একটা ভুতুড়ে গল্প পড়েছিলেন, যেখানে বাসের ড্রাইভার, কন্ডাক্টর থেকে যাত্রী সবাই ছিল ভূত। তিনি প্রচণ্ড ভয় পেলেন ঠিকই, কিন্তু সেই সঙ্গে ভাবতে লাগলেন কি করা যায়। তারপর অনেক ভেবে এই সিদ্ধান্তে এলেন একটু লোকজন খোঁজা দরকার। তিনি এদিক ওদিকে মাথা ঘোরাতে ঘোরাতে বাসের চারদিকে একটা পাক খেয়ে আবার দরজার সামনে এসে দাঁড়ালেন। এবার সারা শরীরে যেন অদ্ভুত একটা শক্তি অনুভব করলেন তিনি। সেই শরীর খারাপ ভাবটাও যেন কোথায় চলে গেছে, একটা ফুরফুরে ভাব। এই অভিজ্ঞতা তার আগে কোনোদিনই হয়নি। অবশ্য এর আগে তিনি কোনোদিনই এমন ভুতুড়ে পরিস্থিতির মুখোমুখি হননি। নতুন খুঁজে পাওয়ার সাহসে ভর করে আস্তে আস্তে একটা কীর্তন গুনগুন করতে করতে সবে আবার বাসে উঠে নিজের ব্যাগটা নিতে যাবেন, ঠিক তখনই ওনার মনে হলো কে যেন বাসের একমাত্র দরজাটা দিয়ে উঠে ড্রাইভারের সিটে গিয়ে বসল। হ্যাঁ, ওই তো অন্ধকারে লোকটার মাথার আকৃতিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু না, এই ড্রাইভারকে তিনি চেনেন না। যে লোকটা এই বাসটা চালিয়ে নিয়ে এসেছিল, সে এই লোক নয়। এই ব্যাটা নিশ্চয়ই ভূত। জীবনে প্রথমবার ভবেশবাবু মাথা ঠান্ডা রেখে গুঁড়ি মেরে এগিয়ে বাসের দরজার পাদানিতে দাঁড়ালেন। ওদিকে সেই ড্রাইভার বা ভূত এবার বাসটাকে স্টার্ট দিল। ইঞ্জিনের চাপা গর্জনে তার বুকের ভেতরটা শুকিয়ে গেল। তার মানে তার ধারণাই ঠিক, এ ব্যাটার নির্ঘাত ভূত। এই অন্ধকার খালি বাসে করে তাকে নিয়ে নিশ্চয়ই জাহান্নামে পাড়ি দেবে। বাসটা এবার আস্তে আস্তে গড়াতে শুরু করেছে। এখনই বাস থেকে না নেমে পড়তে পারলে ভারী মুশকিল হয়ে যাবে। তিনি যেই লাফ দিয়ে নামতে যাবেন, অমনি ড্রাইভার ব্রেক কষে বাসটা দাঁড় করালো। ব্যাটা টের পেয়েছে যে শিকার ফসকে যাচ্ছে। লোকটা সিট ছেড়ে উঠে দাঁড়ালেও ভবেশবাবু আর কাল বিলম্ব না করে বাসের থেকে তড়াক করে এক লাফ দিয়ে দৌড়াতে শুরু করলেন ডিপোর বাইরের রাস্তাটার দিকে। ড্রাইভার ভূত বাস থেকে নেমে এসে বাইরে দেখল কিনা সেটাও আর তিনি দেখলেন না। তবে টের পেলেন ড্রাইভার বাসটা আবারও চালু করেছে।
ভূত বাবাজিকে বেশ ধোঁকা দেওয়া গেছে মনে করে তিনি একটু দাঁড়িয়ে তার অবস্থানটা একবার জরিপ করবার চেষ্টা করলেন। তিনি এখন দাঁড়িয়ে রয়েছেন জামালপুরের বাস ডিপো সংলগ্ন বাজার অঞ্চলে। এই বাস ডিপোই হল জামালপুরের কেন্দ্রবিন্দু। সেটাকে ঘিরেই সদ্য গজিয়ে উঠেছে জামালপুরের এই পুচকি মফস্বল। এই রাস্তাটা বাজার হয়ে কয়েকটা পাড়া পেরিয়ে গিয়ে পড়েছে একেবারে খোলা প্রান্তরে ডিস্ট্রিক্ট বোর্ডের বাস রাস্তায়। ওই রাস্তা ধরে 4-5 কিলোমিটার হেঁটে গেলেই কদমতলায় পৌঁছানো যাবে। যাক, এবার নিশ্চিত হলেন তিনি। আরেকটা বিষয় লক্ষ্য করে অবাক হলেন ভবেশবাবু। আগে বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে তিনি হাঁপিয়ে যেতেন, কিন্তু আজ সেরকম কিছুই মনে হচ্ছে না। কোন মন্ত্র বলে তার শরীর হঠাৎই ঠিক হয়ে গেছে। সম্ভবত ওই ভুতুরে বাসে ওঠার ফলেই এটা হয়েছে। এ তো দারুণ ব্যাপার। সন্তোষকে বললে তো বিশ্বাসই করবে না। বাড়ির লোকও শুনলে ভীষণ খুশি হবে। মনে এবার খানিক আফসোসই হলো তার। বাস থেকে না নামলেই হতো। কি জানি আরো কি ভালো ঘটনা হয়তো ঘটত। ভবেশবাবু ভাবলেন বাড়িতে একবার ফোন করবেন, কিন্তু পাঞ্জাবির পকেট হাতড়ে ফোনটা পেলেন না। যা, তাহলে বাসই হয়তো ফেলে এসেছেন। ফোন হারাক দুঃখ নেই, কিন্তু কীর্তন গান ওগুলো কি করে আর পাওয়া যাবে? যাই হোক, কি আর করা যাবে। বাছাই করা পথে পা চালালেন তিনি। রাস্তার দুধারে দোকানগুলোর ছাপ ফেলা, কেউ কোথাও নেই। তিনি যেন এই জনবসতির একমাত্র অধিবাসী। হঠাৎ তার কানে এলো কে যেন তার নাম ধরে ডাকছে। ভবেশ, এই ভবেশ, এত রাত্রিরে এখানে কি করছিস? আরে বিজন খুড়ো, ও তুমি তো এই জামালপুরের ডিপোতেই কাজ করতে। বিজন খুড়ো তার বাবার বন্ধু, বলতে গেলে তাদের প্রতিবেশীও বটে। প্রায় বাবার সাথে গল্প করতে আসতেন। চেনা লোক দেখে ধরে যেন প্রাণ এলো ভবেশবাবুর। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, তুই এখানে? কি ব্যাপার? আর বলো না খুড়ো, কার মুখ দেখে যা আজ উঠেছিলাম কি বলবো। কেন, কি হলো আবার? একেবারে ডিপো এসে বাস দাঁড় করিয়ে সব কটা ভেঙেছে। একবার আমায় ডাকলো না পর্যন্ত, অথচ আমায় খুব ভালো করেই চেনে। সত্যি লোকজন আজকাল এত স্বার্থপর হয়ে যাচ্ছে যে কি বলবো। আসার সময় প্রথমে ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে গেল শ্রীরামপুরের কাছে। লাস্ট বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। বেটারা কেউ আমাকে ডেকে দেয়নি। হয়তো তোকে ডেকেছিল, তুই শুনতে পাসনি। কেন খুড়ো, আমি কি কুম্ভকর্ণ নাকি? আহা, মাথা ঠান্ডা কর, বরং এখন এখন বাড়ি যা। তুমি যাবে না? ভাবলাম তোমার সাথেই ফিরবো। খুড়ো, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। বল না বাবা, এত রাত্রিরে কিন্তু কিন্তু করার কি আছে? না মানে আমাকে একটু এই বোর্ডের রাস্তা পর্যন্ত এগিয়ে দেবে? আসলে চারদিক একেবারে অন্ধকার, একটাও লোকজন নেই। ও তাই বল, তার মানে এখনো তো ছোটবেলার ভূতের ভয়টা যায়নি। ঠিক আছে, চল তোকে এগিয়ে দি। দেখবি আজ থেকে তোর আর ভূতের ভয় থাকবে না। দুজনে হাঁটতে শুরু করল। ভবেশবাবু ভাবতে লাগলেন, খুড়ো আজ হঠাৎ এ কথা বলল কেন? আর সত্যিই তো বাসে ওই ড্রাইভার ভূত দেখে তিনি মোটেই ভয় পাননি।
কোথায় তার ভিমড়ি খেয়ে পড়ে থাকার কথা, তা না, ঠান্ডা মাথায় ঠিক বিপদের মুখ থেকে বেরিয়ে এলেন নিজে। বিজন খুড়ো এই বয়সেও রীতিমতো জোরে হাঁটছে। একসাথে যেতে যেতে কি যেন একটা খটকা লাগে ভবেশ বাবুর, কিন্তু খটকাটা কিছুতেই ধরতে পারছেন না তিনি। বাজারটা পেরিয়ে একটা নির্জন পাড়ার ভেতর দিয়ে যেতে যেতেই হঠাৎ খুড়োর পায়ের দিকে চোখ যায় ভবেশ বাবুর। খুড়ো হাঁটছে বটে, কিন্তু তার পাগুলো যেন ঠিক মাটিতে পড়ছে না, যেন সে হাওয়ায় ভাসছে। পায়ের দিক থেকে মাথা তুলতেই ভবেশবাবু দেখলেন খুড়ো তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। খুড়োর মুখের জায়গায় এখন একটা নরকঙ্কালের খুলি। সেই খুলিটা দাঁত বার করে খ্যাক খ্যাক করে হাসছে আর বলছে, কিরে, ভূতের ভয় পেলি নাকি? হ্যাঁ? আরে ভিতুরা মরে বারবার, আর সাহসীরা একবার। বাবা গো! বলে চোখ বুজে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে শুরু করলেন ভবেশবাবু। পেছনে ঘাড় গড়িয়ে দেখার সাহস না হলেও বেশ বুঝতে পারলেন খুড়োর অট্টহাসি শোনা যাচ্ছে, সেই সঙ্গে শোনা যাচ্ছে খোনা গলায় খুড়োর গলা। তোর এখনো ভূতের ভয়টা গেল না ভবেশ? তোর এখনো ভূতের ভয়টা গেল না ভবেশ? ছুটতে ছুটতেই এবার খটকাটা পরিষ্কার হলো। বিজন খুড়ো তো 6 মাস আগেই মারা গেছে। তার ছেলেপুলে কেউ ছিল না। গ্রামের লোকেরা কোনো রকমে নাকি তার মরাটা পুড়িয়ে দায় সেরেছিল। কোনো শ্রাদ্ধ শান্তি ঠিকঠাক করে করা হয়নি, তবে এসবই তিনি লোকমুখে শুনেছেন। খুড়ো এই ডিপোয় কাজ করত। এই বাস মোছামুছি, ভাই ফরমাস খাটা, সবই অবশ্য তিনি বাবার মুখে শুনেছিলেন। আজ খুব জোর ভূতের পাল্লায় পড়তে পড়তে বেঁচে গেছেন। সত্যি তার দিনটা খারাপ যাচ্ছে। বসতি এলাকা পেরিয়ে ভবেশবাবু বড় রাস্তায় এসে পড়লেন, কিন্তু তাও দাঁড়ালেন না। এখন তার চারদিকে শুধু খোলা প্রান্তরের বুক চিরে চলে গেছে ডিস্ট্রিক্ট বোর্ডের কালো পিচ ঢালা রাস্তাটা। আচমকা একটা হেডলাইটের আলোয় তার চোখ ধাঁধিয়ে গেল। একটা মোটর বাইকের সামনে তিনি পড়তে পড়তে কোনো রকমে বেঁচে গেলেন। বাইকটা খ্যাচ করে ব্রেক কষে তার সামনে দাঁড়িয়ে পড়ে বলল, চোখের মাথা খেয়েছিস নাকি রে বাবা? খুব ঘনিষ্ঠ বন্ধু আর বাবা ছাড়া তাকে এই নামে কেউ ডাকে না। মোটর বাইকের আলোর সামনে নিজের হাত দিয়ে চোখটা আড়াল করলেন ভবা, অর্থাৎ আমাদের ভবেশবাবু। বাইক আরোহী এবার বলে উঠল, এত রাতে এখানে কি করছিস? এবার তিনি গলাটা চিনতে পারলেন, সন্তোষ। কি আশ্চর্য, আজ তোর কথাই ভাবছিলাম বাড়ি আসতে আসতে। তা তুই মোটর বাইক কিনলি কবে? এই 3 দিন হলো। এটা হলে তারকেশ্বর থেকে ওষুধ আনা, চেম্বারে যাওয়ার সুবিধা হয়। জানিস তো, তারকেশ্বরে একটা দোকান ঘরও নিয়েছি। সব ছাড়, তুই এত রাতে এখানে কি করছিস? ভবেশবাবু সন্ধ্যা থেকে একের পর এক যা ঘটেছে খুলে বলেন তার বাল্য বন্ধুকে। তবে একটু আগে বিজন খুড়োর সাথে দেখা হওয়ার খবরটা বেমালুম চেপে গেলেন তিনি। এ জানে, হয়তো এই ঘটনা শুনলেই আবার তাকে নিয়ে হাসাহাসি করবে। সব শুনে সন্তোষ বলে, ঠিক আছে, তুই এখন আমার মোটর সাইকেলে বস, তোকে বাড়ি পৌঁছে দিই।
তুই নতুন বাইক কিনেছিস, আমায় নিয়ে চালাতে পারবি তো? আরে বস, তো খালি ভয় আর ভয়। সারা জীবন তো ভয় ভয় কাটালি, এখন আবার ভয় কিসের রে? আজীবন একটা ভিতুর ডিম থেকে গেলি। ভবেশবাবু সাবধানে নিজের ধুতি সামলে সন্তোষের বাইকের পেছনে বসে তাকে পেছন থেকে আঁকড়ে ধরলেন। এটা ঠিক যে তার বাইকে বসতে খুব ভয়। এই ভয়ের জন্যই তার সাইকেল চালানো শেখা হয়নি। এই নিয়েও গ্রামে তাকে কম পরিহাস সহ্য করতে হয়নি। সন্তোষ এবার বাইক স্টার্ট করতেই তার ইঞ্জিনের আওয়াজ রাতের নিস্তব্ধতাকে খান খান করে ছড়িয়ে পড়ল। হুশ করে বাইকটা হঠাৎ এগিয়ে যেতেই ভবেশবাবু পেছন দিকে স্লিপ করে আরেকটু হলে পড়ে যাচ্ছিলেন। ভাগ্যিস তিনি সন্তোষকে ধরে বসেছিলেন, না হলে এখনই বাইক থেকে ছিটকে পড়তেন। কি কুক্ষণেই যে আজ বাড়ি ফেরার কথা ভেবেছিলেন। সন্তোষ এদিকে তখন খুব জোর বাইক ছুটিয়েছে। হু হু করে তার বাইক ছুটে চলেছে। আশেপাশে পুরোপুরি অন্ধকার, শুধু সামনের পিচের কালো রাস্তায় হেডলাইটের তীব্র আলো পড়ে সেই অন্ধকার সামনে কিছুটা কেটেছে। রাস্তার দিকে তাকিয়ে থাকলে ভয় করছে, তাই রাস্তার পাশের দিকে মুখ ঘোরালেন ভবেশবাবু। রাস্তার দুপাশের ঝোপঝাড়গুলো ঝড়ের বেগে শো শো করে পেছন দিকে সরে যাচ্ছে। ঝোপঝাড়ের পরেই দিগন্ত বিস্তৃত ধুধু মাঠ, লোকে বলে ঘুঘুডাঙ্গার মাঠ। তবে জায়গাটার বেশ বদনাম আছে, বিশেষ করে তিনি যাদের সবচেয়ে বেশি ভয় পান। তেনাদের আড্ডা নাকি এই ঘুঘুডাঙ্গায়। যত রাজ্যের ভূত প্রেত নাকি এখানে ঘুরে বেড়ায়। সেই স্কুলে পড়তে একবার রাতের বেলা এখানে এসেছিলেন এই সন্তোষেরই পাল্লায় পড়ে। তারপর কোনোদিনই আর রাতের বেলা একা এমুখ হননি। তিনি সন্তোষকে কাতর কণ্ঠে বললেন, ওরে সন্তোষ, একটু আস্তে চালা, আমার বড্ড ভয় করছে। আরে ভাই, অভ্যেস নেই, পড়ে যাব। তবে সেই কথা শুনেও সন্তোষের কোনো হেলদোল নেই। ভবেশবাবু বুঝতে পারলেন উল্টো হাওয়ার টানে সেই কথা তার বন্ধুর কানে পৌঁছয়নি। তিনি এবার সন্তোষের কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথাটা বলবেন ভাবলেন। এমন সময় দৈত্যের মতো বিশালাকার একটা ট্রাক তাদের বাইকের সামনে চলে এলো। সন্তোষ দ্রুত বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে পরিস্থিতির সামাল দিল। ট্রাকটা প্রায় তাদের গা ঘেঁষে বেরিয়ে যেতেই সন্তোষ ভারী উৎসাহে চিৎকার করে বলে উঠল, দেখলি কেমন চালালাম? হ্যাঁ, তুই শুধু শুধু ভয় পাচ্ছিলিস, এবার থেকে তোর ভয় পাওয়াটা বন্ধ করতো। কথাটা শুনে এবার সত্যি লজ্জা পেলেন তিনি। আজ তিনি যে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তাতে তার আর ভয় পাওয়া উচিত নয়। তিনি আজ ভূতের মুখোমুখি হয়েছেন, কিন্তু দিব্যি বেঁচে আছেন। প্রচণ্ড গতিতে চলা বন্ধুর বাইকের সওয়ারি হয়ে একটুর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন, তাই তাঁর আর ভয় পাওয়া উচিত নয়। এবার ভালোই ভালোই বাড়ি ফিরে প্রতিজ্ঞা করবেন এবার থেকে আর কিচ্ছুতে ভয় পাবেন না। তিনি বাইকের পেছনে বসে সেসব কথাই ভাবছিলেন। ভয়টাও যেন অনেকটা কেটে গেছে। গুনগুন করে গেয়ে উঠলেন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না আমি। রাস্তাটা এবার সামনে গিয়ে একটা বড় বাঁক নিয়েছে। এইখানে খুব অ্যাক্সিডেন্ট হয়। একটা সাইনবোর্ড দিয়ে সে সংকেত দেওয়া রয়েছে রাস্তার পাশে। বাঁকের পরেই একটা মজা খাল আছে। একটা ছোট সিমেন্টের পুলের ওপর দিয়ে সেটা পেরোলেই তারা কদমতলায় ঢুকে পড়বে। বাঁকের মুখে সন্তোষ বাইকটা ঘোরাতেই ভবেশবাবু দেখলেন সেই পুলের ওপাশে খালের পাড়ে বেশ কিছু লোকজনের ভিড়।
তারা টর্চ, লণ্ঠন, মোবাইলের আলো দিয়ে কি যেন খোঁজাখুঁজি করছে। তিনি সন্তোষের জামাটা খামচে ধরে তার কানের কাছে মুখটা নিয়ে এসে বললেন, এই এই একটু দাঁড়া তো, মনে হচ্ছে কিছু একটা গোলমাল হয়েছে। সন্তোষ ব্রেক কষে বাইকটা দাঁড় করালো। তিনি বাইক থেকে নেমে রাস্তা পার করে সেই দিকে এগোলেন। এখানে যারা রয়েছে তাদের সবাইকে তিনি চেনেন। সবাই এই কদমতলার বাসিন্দা। পেছনে সন্তোষ বাইক থেকে নামল না। তিনিও অপেক্ষা না করে লোকজন যেদিকে জমা হয়েছে সেদিকে এগোলেন। তার মনে এবং শরীরে এখন প্রবল উৎসাহ। তার আর ভয় করছে না। কিছুটা এগিয়ে তিনি ভিড়ের পেছনে উপস্থিত হলেন। দেখলেন কিছু গ্রামের ছেলে ছোকরারা সেই মজা খালের কচুরিপানার মধ্যে থেকে মোটা দড়ি বেঁধে কি যেন একটা টেনে তোলার চেষ্টা করছে। খালটায় জল কম হলেও একটা মানুষের বুক সমান জল সেখানে আছে। তবে পুরো খালটা কচুরিপানায় ভর্তি। দুজন যুবক জলে নেমে জলের তলায় কি যেন একটা ঠেলছে, তবে টর্চের আলোয় ভালো করে বোঝা যাচ্ছে না। এমন সময় হৈ হৈ করে উঠতেই তিনি অবাক হয়ে দেখলেন খালের জল থেকে যেটা উঠে এসেছে সেটা একটা মোটর সাইকেল। তবে সামনের দিকটা দুমড়ে মুচড়ে গেছে। কয়েকটা টর্চের আলো ওটার ওপর পড়তেই তিনি বুঝতে পারলেন ওই বাইকটা তিনি চেনেন। এই বাইকটাতেই তো তিনি একটু আগে বসেছিলেন। ভিড় ঠেলে এগিয়ে গেলেন ভবেশবাবু। এসে দাঁড়ালেন একেবারে খালের পাড়ে। ঢালু পাড়ের ওপর পড়ে রয়েছে একটা মানুষের দেহ। পাকে আর রক্তে মাখামাখি জামা কাপড়। শরীর জুড়ে কিছু কিছু জায়গায় কচুরিপানা লেগে আছে। তার মানে এও খালে গিয়ে পড়েছিল। ওটা তো সন্তোষ। ভবেশবাবুর মাথাটা একবার বন করে ঘুরে গেল। পায়ের তলার মাটিটা যেন কেঁপে গেল। আজ তার সাথে হচ্ছেটা কি? তিনি শুনেছেন এক জায়গায় দুবার বাজ পড়ে না, কিন্তু একজনের সাথে একই রাতে দুটো আলাদা জায়গায় ভূতের দেখা হয়েছে, সে কথা তো তিনি এর আগে কোনোদিন শোনেননি। তবে যে সবাই বলে ভূতের শরীর ঠান্ডা, তাহলে তিনি যখন সন্তোষকে পেছন থেকে আঁকড়ে ধরেছিলেন তখন তো কিছু টের পাননি। ভবেশবাবু একবার চেয়ে তাকালেন বড় রাস্তার ওপারে। একটু আগে যেখানে তিনি সন্তোষের মোটর সাইকেলটা থেকে নেমেছিলেন, জায়গাটা অন্ধকার। ওখানে এখন আর কেউ নেই। এদিকে বাইকটাও ততক্ষণে ধরাধরি করে জল থেকে পুরো তুলে আনা হয়েছে ডাঙায়। পাশে কয়েকজনের কথা কানে এলো তার। তারা বলা বলি করছে, এই 3 দিন মাত্র বাইক কিনে বড় রাস্তায় চালানো উচিত হয়নি। হ্যাঁ, আর তারপর যা জোরে বাইক চালাতো, বারণ করলেও শুনতো না। ইস, হেলমেটটাও যদি পরা থাকতো তাহলে হয়তো বেঁচে যেত। না না, তাতেও কিছু লাভ হতো না। দেখেছিস না বাইকটার কি অবস্থা? সামনেটা একেবারে দুমড়ে গেছে। কে বলবে এটা নতুন বাইক? আরে আমি তো দেখেছি, আমি তো এই রাস্তার ধার দিয়েই সাইকেল নিয়ে আসছিলাম। এই জামালপুরের দিকে যাচ্ছিল বাইকটা, পুলের সামনে এসে একেবারে ডিস ব্যালেন্স হয়ে একেবারে রেলিনে গিয়ে মারলো, আর পুরো বাইক সমেত উড়ে গিয়ে পড়লো খালের মাঝে। ওই তো পুলিশ চলে এসেছে। বাবা, এতক্ষণে আসার সময় হলো। সেই সন্ধ্যায় অ্যাক্সিডেন্টের পর খবর দেওয়া হয়েছে, এখন বাবুদের আসার সময় হলো। পুলিশ আসার খবর শুনে
আর সেখানে অপেক্ষা করলেন না ভবেশবাবু। পুলিশেও তার বড় ভয়। একবার যুবক বয়সে অফিসের একজনের সাথে ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ঘোড়াসাওয়ার পুলিশের এমন লাঠির বাড়ি খেয়েছিলেন যে 1 সপ্তাহ ব্যথা ছিল। তাছাড়া সন্তোষের দেহটা দেখার পর তার মনের ভেতর সেই চেনা ভয়টা আবার ফিরে এসেছে। চুপি চুপি সেখান থেকে বাড়ির পথে পা বাড়ালেন। আজ যা অভিজ্ঞতা হলো কোনোদিনই ভুলতে পারবেন না। তিনি হাঁটতে শুরু করলেন। প্রায় 15 মিনিট মোরামের রাস্তা ধরে হেঁটে বটতলায় নিজের বাড়ির সামনে এলেন ভবেশবাবু। কিন্তু গেটের সামনে এসেই অবাক হয়ে গেলেন তিনি। তার বাড়ির সামনেও খুব ভিড়। বাগানে লোকজন গিজগিজ করছে। হন্তদন্ত হয়ে সেই ভিড়ের মধ্যে দিয়ে গলে গলে ঘরের দরজার সামনে গিয়ে দেখলেন সেখানে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। তারা কার মৃত্যুর কথা বলা বলি করছে? কি সর্বনাশ! তার নিজের বাড়িতে আবার কি হলো? কার কথা বলছে ওরা? বাবার না পিসিমার? দুজনেরই তো শরীর ইদানিং ভালো যাচ্ছিল না। বুকটা ছ্যাঁত করে উঠল তার। দৌড়ে ঘরে ঢুকে ভবেশবাবু দেখলেন সামনের ঘরের মাটিতে একটা দেহ শোয়ানো আছে, তবে মুখটা চাদরে ঢাকা। বাড়ির সবাই ঘিরে বসে আছে দেহটাকে। তাকে দেখে তার পিসিমা হাউমাউ করে কেঁদে উঠল। কি হয়েছে পিসিমা? তোতলে উঠলেন ভবেশবাবু। পিসিমা তার কথার ভ্রুক্ষেপ না করে একভাবে কেঁদে গেলেন অনবরত। বাসের সেই কন্ডাক্টর আর ড্রাইভারটা মুখ কাঁচুমাচু করে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। এই বেটাগুলো এখানে কি করছে? এমন সময় তিনি দেখলেন পটল পকেট থেকে দুটো 100 টাকার নোট বার করে পাড়ার গ্রামের অ্যালোপ্যাথিক ডাক্তার ভট্টাচার্যকে দিল। ডাক্তারবাবু কাগজে খসখস করে কি যেন লিখছেন। উকি মেরে দেখলেন ভবেশবাবু। একটা ডেথ সার্টিফিকেট। সেখানে লেখা হার্ট অ্যাটাকে বেশ কিছুক্ষণ আগেই রোগীর মৃত্যু হয়েছে। এবার আরো ভালো করে সার্টিফিকেটের নামটা দেখতে যাবেন। সুমনা বলল, বাবা ভবেশ বানানটা BHO লিখতো, BHA নয়। ওটা একটু ঠিক করে দিয়ে একটা ইনিশিয়াল করে দিন, না হলে পরে সমস্যা হবে। মানে এরা কি বলছে? এমন সময় তার বুড়ি পিসিমা দেহর মুখের চাদরটা সরিয়ে চিৎকার করে আবার কাঁদতে লাগলেন। এবারে মাথায় বাজ পড়ল ভবেশবাবু। এটা তো তাঁরই মৃতদেহ। এবার তিনি লক্ষ্য করলেন তার দেহের পাশেই পড়ে আছে তার মোবাইল আর হেডফোনটা। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন ভবেশবাবু। লোকের কথা শুনে বুঝতে পারলেন বাসের মধ্যেই তিনি অঘোরে ঘুমিয়ে আছেন দেখে কদমতলার স্টপেজে আসার পর কন্ডাক্টর তাকে অনেকবার ডেকেছিল। কোনো সাড়া পাওয়া যায়নি। সিটের মধ্যে বসেই কানে হেডফোন গুঁজে মারা গিয়েছিলেন তিনি। ডাক্তারবাবু পরীক্ষা করে জানান ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকে ভবেশবাবুর মৃত্যু হয়েছে। সব শুনে স্তম্ভিত হয়ে গেলেন ভবেশবাবু।
পরপর কয়েকটা জিনিস পরিষ্কার হয়ে গেল ওনার মাথার ভেতর। তার মানে তিনি নিজেই ভূত হয়ে গেছেন। পিসিমা তাকে দেখে নয়, তার নাম নিয়েই কাঁদছিলেন। তিনি কাকতালীয়ভাবে সেই সময় ঘরে ঢুকে পড়েছেন, আর তাকে ছাড়া বাড়ির সবাই আছে ঘরে। তিনি কেবল শুয়ে আছেন মাটিতে। সত্যি সত্যি ভূতের ভয়টা চলে গেছে যেন তার। তিনি বুঝতে পারলেন আজ রাতের বেলা তার যার যার সঙ্গে দেখা হয়েছে তারা সবাই ভূত। তাই আলাদা করে তিনি কিছু বুঝতে পারেননি, বরং তাদের সাথে কথা বলেছেন। আজ তার সাহসটা বারবার মাথা চাড়া দিয়ে উঠছিল, যেটা তার বেঁচে থাকতে কোনোদিনও হয়নি। এখন বরং আশেপাশের মানুষজনকে দেখে তার ভয় হতে লাগলো। ভবেশবাবু একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে মেনে নিলেন সবটা। এখন হাজার মাথা কুটে কেঁদে লুটিয়ে পড়লেও কেউ আর তাকে দেখতে পাবে না, তার কান্নাও শুনতে পাবে না। একটা কীর্তন গুনগুন করতে করতে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। কি মনে হতে একবার চেষ্টা করেই দেখলেন। হ্যাঁ, তিনি দিব্যি বাতাসে ভাসতে পারছেন। ভাসতে ভাসতে তিনি বাড়ির কাছেই বট গাছটায় চড়ে বসলেন। এখান থেকে দিব্যি তার বাড়ির সব কাণ্ড কারখানা দেখা যাচ্ছে। বেঁচে থাকতে তিনি পড়ে যাওয়ার ভয়ে গাছে চড়তে পারতেন না বলে তার খুব আক্ষেপ হতো। আজ তার সেই দুঃখটা দূর হলো। এই বটগাছটায় নাকি ব্রহ্মদৈত্যী আছে বলে তিনি শুনেছিলেন ছোটবেলায়। তাই রাতের বেলা ভুলেও এই বটতলা দিয়ে তিনি যেতেন না। তবে এখানে সত্যি ব্রহ্মদৈত্যী আছে কিনা আজ সেটা পরীক্ষা করে দেখতে হবে। তিনি গাছের মগডালে বসে পা দোলাতে দোলাতে গলা ছেড়ে এক কলি গান ধরলেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। লোকে কি বলবে এই ভয়ে তিনি কোনোদিন গলা ছেড়ে গান গাননি। কিন্তু আজ যেন তার নিজেরই মনে হলো তার গানের গলাটা নেহাত মন্দ নয়। অনেকক্ষণ কেটে গেছে। মস্ত বটগাছটার ওপরের দিকের ডালপালায় বসে চাঁদের আলো পোয়াচ্ছিলেন ব্রহ্মদত্তী মশাই। ভবেশবাবুর গান শুনে মুখে একটা পরিতৃপ্তির হাসি নিয়ে পা দোলাতে দোলাতে বললেন, যাক, ছোকরাটার ভয় কাটল তবে। এদিকে তখন ভবেশবাবুর দেহটা কাঁধে করে শেষবারের মতো তার বাড়ি ছেড়ে দুলতে দুলতে রওনা দিল শ্মশানের দিকে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আপনারা শুনলেন সাগর কুমার পাঠকের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প ভবেশবাবুর ভূতের ভয়। গল্পটা কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো। এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা আমাদের গল্প রেগুলারলি শোনেন বা শুনতে গিয়ে মাঝে মধ্যে মিস করে যান, তাদেরকে বলে রাখি ভিডিওর ডেসক্রিপশনে দুটো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে 221B হ্যারিসন রোড, যেখানে প্রত্যেকটা গল্পের ভিডিও লঞ্চ হওয়ার সময় পোস্ট করে দেওয়া হয়। আর দ্বিতীয়ত তালদিঘি, এটা তাদের জন্য খুবই হেল্পফুল যারা তালদিঘি রেগুলারলি শোনেন। তালদিঘির একটা এপিসোড আসলেই ওইখানে পোস্ট করে দেওয়া হয় ভিডিওটাকে। আর তাতে কি হয়, আপনি যদি চ্যানেলটা খোলেন পরপর তালদিঘির সব এপিসোড এক জায়গায় পেয়ে যাবেন।
তাই দেরি না করে এই দুটো চ্যানেলকে অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন। বাঙালি জাতি এখন বর্তমানে একটা বিরাট বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা ঘৃণ্য ঘটনার ফলে এমন এমন জিনিস আমাদের সমাজের মধ্যে থেকে উঠে আসছে, যেটা দেখে আমরা সাধারণ জনগণ সবাই হতবাক হয়ে যাচ্ছি, হতাশ হয়ে যাচ্ছি। যার ফলে ইদানিং দেখছি কারুরই মন মেজাজ ঠিকঠাক ভালো থাকছে না, এবং অনেক মানুষ রেগুলারলি এইটা নিয়ে এখনও প্রোটেস্ট করছেন, এখনও রাস্তায় নামছেন। আমরা কখনোই চাইবো না যে আমাদের এই জায়গাটা থেকে ফোকাসটা সরে যাক। তার সবথেকে বড় কারণ হচ্ছে, মানুষ যখন রাস্তায় নামছে তারা চায় যে তাদের সমাজে অনেক চেঞ্জেস হোক, তাদের সমাজে অনেক রিফর্মস আসুক, যাতে আমাদের সমাজটা আরও সেফার একটা জায়গা হয়ে ওঠে, যাতে আমরা সমাজে অ্যাজ সোশ্যাল বিইংস আরও সহজে, আরও স্বাচ্ছন্দ্যের সাথে বাঁচতে পারি। আমরা যে যার মতো নিজেদের প্রফেশনস, নিজেদের পছন্দগুলোকে বেছে নিতে পারি। আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট চয়েসগুলোর মধ্যে যেন কেউ বাইরে থেকে মাতব্বরি না করতে পারে। আজকে একটা জিনিস থেকে শুরু হয়ে আন্দোলনটা পুরো এই সমাজটাকে রিফর্ম করার জন্য একটা প্রোটেস্ট, একটা পদক্ষেপ। যারা এর মধ্যেও কাজের জন্য বা বিভিন্ন রকম ইস্যুর জন্য বাড়ি থেকে বেরোতে পারছেন না, রাস্তায় নামতে পারছেন না, কিন্তু যাদের মধ্যে, যাদের মনের মধ্যে প্রতিবাদের কথাগুলো ফুটে উঠছে, জেগে উঠছে, তারা যেরকমভাবে পারবেন, যেইটুকুভাবে পারবেন, সেইভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন। সমাজ মাধ্যমে লিখুন, পারলে আপনার বাড়ির সামনে যদি কোনো ডেমনস্ট্রেশন হয় তাদেরকে গিয়ে একটু হেল্প করুন, দেখুন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তাদের জল দিন। অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, অনেক বাড়ির মা বোনেরা, কাকিমারা, মায়েরা সবাই পার্টিসিপেট করছে। বেরিয়ে গিয়ে দেখুন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, দেখুন যে গুন্ডারা, শয়তানরা তাদেরকে হ্যারাস করছে কিনা, কারণ এরকম কিন্তু ইনসিডেন্টস হচ্ছে আমাদের কমন মানুষদের সাথে। আমাদের কমন ফ্যামিলিগুলোর মা বোনেরা যারা আজকে বাইরে বেরিয়ে আন্দোলন করছে, তাদের সাথে কিন্তু কিছু লোকজন খুব বাজেভাবে বিহেভ করছে, এবং এই কাণ্ডগুলো সব জায়গায় বিক্ষিপ্তভাবে হচ্ছে। মানুষ হিসেবে প্লিজ এবার মানুষের পাশে এসে দাঁড়ান। চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। আমাদের মেম্বার Shadow94 বলছে, হাই, দিস ইজ সায়ন. This is my first time commenting, and I want to begin by thanking you for spooking us with such amazing horror stories. I work in the finance sector, and due to my job, I live away from my hometown. While I'm currently residing in Hyderabad, my hometown is in Kolkata's Chinatown. Your stories bring back a wave of nostalgia, reminding me of those childhood nights when I wouldn't sleep without hearing a horror story from my grandmother. It feels like reliving those moments. Sending lots of love and respect your way. Secondly, I deeply appreciate how you have kept your audience aware of the recent events regarding RG Kar. It's truly commendable that you have taken a stand, reminding us as Bengalis that we must not forget and must keep demanding justice. Respect to you for that, Dada. Please don't mind, I'm not familiar with typing in Bengali, তাই ইংলিশেই লিখলাম, তবে আমি খাঁটি বাঙালি। প্রথমত আমাদেরকে এই নিয়ে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমরা মন থেকে করছি। আমাদের মনে হয় যে এই কথাগুলো বলা উচিত, তাই আমরা বলছি। এর জন্য যদি কোনো কনসিকুয়েন্সেস ফেস করতে হয়, আমরা সেটাও ফেস করতে রাজি আছি। এটা সমাজের আজকে প্রত্যেকটা সচেতন নাগরিক করছে, এবং এটা করা তাদের কর্তব্য। তাই এখানে কাউকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। বাট তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, আমাদের এই কাজটাকে রেকগনাইজ করার জন্য। আর খুব ভালো লাগলো শুনে যে আমাদের গল্পগুলো পড়ে তোমার পুরনো দিনের কথা মনে পড়ে, দিদুর মুখে গল্প শোনার, দিদু বা ঠাকুমার মুখে গল্প শোনার দিনের কথাগুলো মনে পড়ে, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। হ্যারিসন রোডের কিন্তু এটাই একটা প্রাইমারি টার্গেট, যে তোমাদেরকে নস্টালজিক, নিজের নস্টালজিয়াগুলোতে ফিরিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রত্যেকটা জীবনে আলাদা আলাদা এরকম কিছু গল্প আছে, নিজেদেরই অতীতের গল্প, সেই জায়গাগুলোতে ফিরিয়ে নিয়ে যাওয়ারই চেষ্টা করি আমরা। থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও মেম্বারদের মধ্যে কমেন্ট করেছেন অভিন্না সিংহ রয়, আব্দুল কাদের, শাহিদ ইসলামিক, শুভেন্দু 2240, এমডি ওয়াসিম খান, মেসেলি অর্গানাইজড, আমি প্রদীপ, মধুমিতা গাঙ্গুলি 6606, এবং এই নামটা নিয়ে আমি একটু ডাউটে আছি। দুটোই বেশ অদ্ভুত লাগছে, তাও আর কি বলছি। নামটা হচ্ছে, দুরকমভাবে নামটাকে বলা যায়। একটা হচ্ছে কুষ্মান দলিত বা কুষ্মান্ড লাইট,
আমি বুঝতে পারছি না কি হবে নামটা, প্লিজ যদি ক্ল্যারিফাই করে দাও ভালো লাগে, বাট দুদিক দিয়েই ফানি ব্যাপারটা। বরুণ বোধক বলছে, দ্য স্টোরি ওয়াজ টু ডার্ক ফর মি, I couldn't hear it further. Nothing wrong with the story or concept, but due to personal reason. But great going team, kudos to your effort. I have a bunch of stories to tell. Will email you some. I am more of those kind of people who like their stories to be told more than monetary benefit. You guys are artists. ব্যাপক কাহানি লেখো তোমরা ভাই, and the way you bring out almost feels like you are actually there. Stay blessed, team 221B. That's all I had the courage to hear, not beyond this. 23 minutes 01 seconds, মানে এইটা টাইম স্ট্যাম্প উনি দিয়েছেন কমেন্টে ওই ভিডিওটার রেসপেক্টে। দ্যাটস অল আই হ্যাড দ্য কারেজ টু হিয়ার, নট বিয়ন্ড দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং বরুণ। আমি এর মধ্যে যাচ্ছি না যে তোমার কোনো ব্যক্তিগত কারণ থাকতেই পারে, হয়তো গল্পের প্লটটা বা কোনো ক্যারেক্টার বা কোনো কিছু তোমাকে পার্সোনালি এফেক্ট করে বলে তুমি গল্পটা শুনতে পারোনি। সেটা যদি তোমাদের ওপর স্ট্রেস ক্রিয়েট করে, আমরা ডেফিনেটলি অ্যাডভাইস করব সেই জায়গাটা বা গল্পটা স্কিপ করে যাওয়ার জন্য, কারণ নিজের ওপর একটা কোনো কিছু ইনফ্লিক্ট করে এটা শুনতে আমি কখনোই বলবো না। থ্যাংক ইউ সো মাচ আমাদের গল্পগুলো শোনার জন্য। আর বরুণ, তোমার মতো বাকিরাও যারা আমাদেরকে গল্প পাঠাতে চাইছো, তাহলে আমাদেরকে গল্প পাঠানোর একটা ইমেল আইডি আছে, যেটা হচ্ছে submit.221b@gmail.com। দ্যাট ইজ submit.221b@gmail.com। সব কিছু স্মল লেটার্সে। ডেসক্রিপশানে ইমেল আইডিটা দেওয়া আছে। তাহলে আজকের মতো আমরা এপিসোডটাকে এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিই যে কিপ ইয়োর ভয়েস আপ অ্যান্ড কিপ প্রোটেস্টিং ফর RG কর অ্যান্ড কিপ প্রোটেস্টিং ফর আওয়ার সোসাইটি। দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।